আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস ইনশিওর স্কিল একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমরা প্রথম আজকে যে পর্বটা নিয়ে আলোচনা করতে চাই, মানুষের জীবনে অর্থ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাইট? অর্থ পরিকল্পনার বিষয়, অর্থ অনর্থের মূল, অর্থ সুখের আকর, ঠিক কিনা? সো অর্থ পরিকল্পনাটা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমরা যদিও ইন্স্যুরেন্স এজেন্ট, এটা কিন্তু একটা অর্থনৈতিক পরিকল্পনা, ফাইন্যান্সিয়াল প্ল্যান। এই পর্বটা আমরা আলোচনা করব হচ্ছে অ্যাসেট প্রোটেকশন। আমরা তো বুঝি অ্যাসেট কি, সম্পদ। তো চলেন, লাইফ কনসেপ্ট অফ লাইফ ইন্স্যুরেন্স নাম্বার 1, অ্যাসেট প্রোটেকশন। এটা টাইটেল কি? অ্যাসেট প্রোটেকশন, অর্থাৎ সম্পদ কিভাবে, সম্পদের সুরক্ষা করা যায় কিভাবে, এবং এখানে ইন্স্যুরেন্স কিভাবে ভূমিকা রাখে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাসেট কি, তাহলে প্রথমে বুঝতে হবে অ্যাসেট কি, তারপরে প্রোটেকশনটা কি। এই দুটো পর্বে দুটো জিনিস আলোচনা হবে। অ্যাসেট হচ্ছে যে জিনিসটা আমার ইনকাম বা আমাকে অর্থ দেয়, ইনকামের নিশ্চয়তা দেয়, অথবা আর্থিক সরবরাহ প্রদান করে, সেটাই আমার অ্যাসেট, রাইট? যেমন আমি যদি একটা চাকরি করি, ওই চাকরিটা হচ্ছে আমার জন্য কি? অ্যাসেট। আমার যদি একটা বাড়ি থাকে, ওই বাড়ি থেকে আমি ভাড়া পাই, এটা একটা অ্যাসেট। মানে মোট কথা হলো যেখান থেকে আমার আয় ইনকাম আসে, অর্থ আসে, সেটাই আমার কি? অ্যাসেট। তাহলে এই অ্যাসেটটার সুরক্ষা দরকার আছে কিনা, প্রোটেকশনের দরকার আছে কিনা? তা চলেন, প্রত্যেকটা অ্যাসেট অ্যাট দ্য এন্ড অর যে কোনো সময় কামস টু অ্যান এন্ড। মানে অ্যাসেট যেটা আছে সেটা সারা জীবন অক্ষয় থাকে না, কখনো না কখন অ্যাসেটটা কি হয়ে যায়? এক্সপায়ারিতে চলে যায়, মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, এটা আর কাজে লাগে না। যেমন আমার একটা বাইসাইকেল, এটা আমার অ্যাসেট, আমাকে অনেক সম্ভাবনা দেয়, রাইট? কিন্তু বাইসাইকেল কি সারা জীবন থাকবে? আপনি যতই যত্ন করেন, এই মোবাইল ফোনটাকে আমি সারা জীবন রাখতে পারবো? আমার ল্যাপটপ আমি সারা জীবন যতই যত্ন করি। এর মানে আমি একটা মানুষ, আমি ভালো ইনকাম করি, আমি কি সারা জীবন থাকতে পারবো? মানে প্রত্যেকটা অ্যাসেট কামস টু অ্যান এন্ড, রাইট অর রং? এইবার আসেন, যখন অ্যাসেটটা শেষ হয়ে যায়, অর্থাৎ অ্যাসেটটা যখন এক্সপায়ারিতে যায়, তখন কি আর তার থেকে ইনকাম আসে? তাহলে আমার যে জীবন গাড়ি, আমি যে মানুষ, আমি দুলাল হোসেন, আমি ইমাম হোসেন, আমি মাইনুদ্দিন, আমি মোস্তফা কামাল, আমি যে পরিবারের জন্য একটা অ্যাসেট, পরিবার আমার উপর ভর করে কিছু আর্থিক সুবিধা পায়, আমি কি সারা জীবন থাকবো? থাকবো না। এই জন্য অ্যাসেটটা যখন থাকে, ভালো থাকে, তখন তাকে যত্ন করতে হয়। সেটার নাম হচ্ছে ইনশিওর করা, সুরক্ষা করা, সুনিশ্চিত করা। মেসেজ ক্লিয়ার কিনা? অতএব আমার ইন্স্যুরেন্সটা একটা লোকের জন্য 60 বছরের ইন্স্যুরেন্স হবে? আপনার যখন যৌবন, আপনার যখন কর্মক্ষমতা সম্পন্ন আছেন, অ্যাবল বডি, তখন আপনার কি দরকার আছে? ইন্স্যুরেন্স দরকার আছে, বা ইন্স্যুরেন্স হবে। তাহলে আমরা কি আলোচনাটা আবার পিছন থেকে আসি। অ্যাসেট যেটা আমাকে ইনকাম প্রদান করে, টাকা প্রদান করে, সেটা অ্যাসেট। এই অ্যাসেটটা একসময় শেষ হয়ে যায়, আর শেষ হওয়ার আগে উপযুক্ত সময়ে এই অ্যাসেটটা সুরক্ষা করতে হয়, ইনশিওর করতে হয়, রাইট অর রং? এখন এটা কি কোনো জায়গায় বলা হয়েছে ইন্স্যুরেন্স করতে হয়? হ্যাঁ, আমরা কি বলছি যে সোনালীতে পলিসি করা মানে হচ্ছে এইটা হলো মানে যে কোনো সম্পদ, আপনার বাড়ি, একটা বাড়ি করছেন, বাড়ির ইট আর বালু দিয়ে, সিমেন্ট দিয়ে করলে কি তার মধ্যে থাকা যায় না? তাহলে আপনি আস্তর করেন কেন? মানে এর উপরে আবার
ওই আবার একটা প্রলেপ দেন কেন? আবার প্রলেপের পরে আবার ইয়ে করেন কেন, মানে রং করেন কেন? কারণ আপনি যদি শুধু ইটের বাড়ি বানান, এই ইটের মধ্যে পানি ঢুকে এটা ড্যামেজ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আবার যখন আপনি ইটের উপরে আস্তর করবেন তখন কম্পারেটিভলি একটু বেশি দিন এই দেওয়ালটা টিকবে। তার উপরে যখন আবার আপনি ওয়েদার কোট, বার্জার ওয়েদার কোট বেড়ে দিবেন, আরো বেশি প্রোটেকশন পাবেন। রাইট অর রং? তাহলে এর ঠিক এইভাবে আপনি আমি যতক্ষণ ইনকাম ক্ষম আছি, জীবিত আছি, আমরা তো অন্যের জন্যই জীবিত আছি। রাইট? এক হলো মরার পরে কোথায় যাইতে হবে? সৃষ্টিকর্তার কাছে। তাহলে সেই সৃষ্টিকর্তার কাছে যাওয়ার আগে ইবাদত বন্দী করে পাল্লাটা ভারী করে যাইতে হবে কিনা? মরার পরে সুযোগ আছে? মরার পরে তো চৈতন্য দয় হয় এবং আল্লাহর কাছে বলি যে আল্লাহ আর একবার পাঠান, না আর একবার পাঠান, এইবার সব যা ভুল গুনাহখাতা করছি এইবার যে খালি তোমার ইবাদত করবো। রাইট অর রং? এমনকি এই সুযোগ আছে? তা এখন বৃদ্ধ বয়সে গিয়ে আমাদের সকল আক্কল জ্ঞানটা বাড়ে। রাইট অর রং? এখন বৃদ্ধ বয়সে আক্কল জ্ঞান বিচক্ষণ হয়েছে, এখন তারে কে কাজ দিবে বলেন? মাইনুদ্দিন বলেন। মনে করেন যে আক্কল আমার 40 বছরে হওয়ার কথা ছিল সেটা 84 বছরে হয়েছে। বুঝাইতে পারছি কিনা? তাহলে এটা দিয়ে তাহলে এই জন্য সময় থাকতে সাধন করতে হবে। তাহলে এখন আসেন, এখানে বলছে যে আমাদের যত সম্পদ আছে, ক্যান উই প্রোটেক্ট অল অ্যাসেটস? আমরা কি সকল অ্যাসেট প্রোটেক্ট করতে পারি? উত্তর হচ্ছে কি না। 2 নম্বর হচ্ছে ডু উই হ্যাভ এনাফ রিসোর্সেস টু প্রোটেক্ট অল অ্যাসেটস? আমাদের কি যথেষ্ট সম্পদ আছে যেটা দিয়ে আমরা আমাদের সমস্ত সম্পদের প্রোটেকশন করতে পারি, সুরক্ষা করতে পারি? হাউ ডু উই প্রায়োরিটাইজ দ্য অ্যাসেট প্রোটেকশন প্ল্যান? এখন আমরা কি করতে পারি? ওই যে যেটা বললাম, এখন মনে করেন যে বার্জার ওয়েদার কোট দিয়ে ঢাকলাম, তারপরে তো এটা নষ্ট হতে পারে। ভূমিকম্প আইছে, এইবার বার্জারের যেটা সেটাও ভাঙবে, যেটা শুধু ইটের গাঁথুনি সেটাও ভাঙবে। রাইট অর রং? কিন্তু ওটার লংজিভিটি, রেজিস্ট্যান্স পাওয়ারটা একটু বেশি থাকবে। রাইট অর রং? তাহলে ইন্স্যুরেন্স কি কোনো জীবনের নিরাপত্তা দেয়? জীবন যখন সংকটাপন্ন, আর্থিক সংকটে জর্জরিত, তখন ইন্স্যুরেন্সটা ইফেক্টিভ হয়। বুঝাইতে পারছি কিনা? এখন আসেন, এখানে একটা চমৎকার একটা গ্রিড আছে, অ্যাসেট প্রোটেকশন গ্রিড। প্ল্যান যদি ভালো হয়, ঝুঁকি হ্রাস প্রবণতা তত কমে যায়। রাইট অর রং? আর প্ল্যান যত দুর্বল হয়, ঝুঁকিতে পড়ার সম্ভাবনা তত বেড়ে যায়। রাইট অর রং? বুঝেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এই গ্রিডটাতে দেখেন প্রথম যে কথাটা লেখা আছে, ফাইন্যান্সিয়াল ইমপ্লিফিকেশন। ইমপ্লিফিকেশন মানে হচ্ছে ইফেক্ট, মানে প্রভাব, ফাইন্যান্সিয়াল প্রভাব। আপনি দেখেন এইখানে আছে হাই। এই হাই মানে হাই, উচ্চ, উঁচু 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 স্তরের ঝুঁকি, হ্যাঁ উচ্চ স্তর। আর লো মানে নিচু। এখন আপনি খেয়াল করে দেখেন, সবচেয়ে হাই রিস্কে আছে হলো মোটর হেলথ। মোটর হেলথ বুঝেন নাকি? মানে মোটর গাড়ি, যানবাহন সবচেয়ে হাই রিস্কে না? বুঝেন নাকি? মানে প্রোটেকশনের জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকিতে কে? মোটর বাইক। মানে মানে এই মোটর বাইক মানে 2 চাকাটা না, 4 চাকাটা ভেহিকেল। হ্যাঁ, মোটর ভেহিকেল। রাইট অর রং? এই জন্য আমাদের সমাজে দেখেন মোটর ভেহিকেলের ইন্স্যুরেন্স আছে, খালি ভেহিকেলের মালিকের ইন্স্যুরেন্স নাই। মানে কি আল্লাহ তাআলার কি অপার কি বলে নিয়ামত বাঙালিদের উপর, যে গাড়ির ইন্স্যুরেন্স করছে, নিজের ইন্স্যুরেন্স নাই। দামি কোনটা বলেন? আচ্ছা, তাহলে যে দেশে গাড়ির মালিক ইন্স্যুরেন্স করে না, গাড়ির ইন্স্যুরেন্স করে, সেই দেশে ইন্স্যুরেন্স সম্পর্কে নেগেটিভ থাকবে, এটাই তো স্বাভাবিক। তাহলে ওই লোকগুলোকে বুঝিয়ে রাজি করানোর কাজটা আমাদের। রাইট অর রং?
এখন আসেন মোটর হেলথ হচ্ছে হাই রিস্কে। এরপরে আসেন, এরপরে আর একটা হাই রিস্ক আছে কার? লাইফ হাউস, মানে যে জীবন বাড়ি, মানে জীবনের গাড়ি, মানে আমাদের লাইফ, জীবন, মানুষ। রাইট অর রং? আপনি যাই দেখেন যে ইউরোপ আমেরিকাতে যারা পেট মানে পোষা প্রাণী পোষ করে, এদের কয়েক লাখ টাকা বিমা করা আছে ওই গিনিপিগের। জানেন এটা? জানেন নাকি? আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া যান, কুকুর আছে একটা, এই কুকুরের বিমা 1 কোটি টাকা। এখন বাংলাদেশের মানুষের বিমা করতে কাউন্সিলিং দেওয়া লাগে। এখন আর কি করব, কি উদাহরণ দিব বলেন? আমার কথাটা বুঝছেন কিনা? মানে মানুষের সচেতনতা, মানে তাদের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকার কারণে তারা কুকুরের কি করতেছে? ইন্স্যুরেন্স করতেছে। আর আমাদের ইন্স্যুরেন্স মন্ত্রীরও ইন্স্যুরেন্স নাই, ধরেন এরকম একটা অবস্থা। আচ্ছা, ওকে। তারপরে এখন আসেন দেখেন, যখন মোটর গাড়ি হাই রিস্কে আছে, এর জন্য আমরা কি করি? ওয়ারেন্টি যুক্ত অটোমেটিক, এই যে AMC মানে অটোমেটেড অটোমোবাইল কার কেনার সময় আমরা কি খুঁজি? ওয়ারেন্টি খুঁজি। এই ওয়ারেন্টি হচ্ছে ইন্স্যুরেন্স। বুঝেন না আমার কথা? যেহেতু আমার গাড়ি রাস্তায় নামাইলেই অ্যাক্সিডেন্ট হতে পারে, টাইটানিকের মতো প্রথম দিনই ডুবে যাইতে পারে, এই জন্য কি করতে হবে? নামানোর আগে ওয়ারেন্টি। মানে আমি তো জানি যে এটা নষ্ট হতেই পারে, এই জন্য ওয়ারেন্টি। এখন মোটর হেলথ, মোটর গাড়ি রাস্তায় কেনার আগে, নামানোর আগে আমরা কি করি? না, ওয়ারেন্টি খুঁজি। বুঝাইতে পারছি কিনা? সেম লাইফ ইন্স্যুরেন্স, আমার লাইফ যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে হসপিটালাইজড হতে পারি, প্যারালাইজড হয়ে যেতে পারি, অথবা ডিমাইজ হয়ে যেতে পারি, মরে যেতে পারি। রাইট? এই জন্য আমরা যারা সচেতন লোক, তারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো ইন্স্যুরেন্স যুক্ত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিনি। এম আই রাইট অর রং? আপনারা, আমি এর আগে বহুবার বলেছি, আপনারা এই MTBতে আমার কাছে অফার আসছে, তারা বলছে স্যার আপনারা 5 লাখ টাকার লিমিটের একটা ক্রেডিট কার্ড দেই। তা আমি বলছি যে দেন। পরে বলতেছি স্যার ইন্স্যুরেন্স ছাড়া দিব না ইন্স্যুরেন্স যুক্ত করে দিব। তা বলে যে ইন্স্যুরেন্স যুক্ত করলে কি লাভ? তা বলছে যে ইন্স্যুরেন্স যুক্ত করলে, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই, পারলে আপনারা যাদের ব্যাংকার আছে বা ব্যাংকের যারা কার্ড রিটেল সেল করে তাদের কাছে চাইেন যে আমি যদি ক্রেডিট কার্ড নিতে চাই ইন্স্যুরেন্স সহ, তাহলে কি কি সুবিধা আছে, দেখবেন যে আমার সাথে মিলবে। এটা হলো, তাহলে বলছে যে স্যার আপনার এই 5 লাখ টাকা লিমিটের কার্ডটা আপনি যদি কোনো আউটস্ট্যান্ডিং বিল রেখে যদি খুদাই না করুক লাইফ লস করেন, ভালো করে বুঝেন। মনে করেন আমার 5 লাখ টাকার লিমিট, আমি এই মাসে খরচ করছি 1 লাখ টাকা, তাহলে আমি মরে গেলে কি এই লাখ টাকা ব্যাংক মাফ করবে? আমার ওয়াইফের কাছ থেকে, আমার ছেলেমেয়ের কাছ থেকে নিবে না? নিবে। এটা আউটস্ট্যান্ডিং বিল বলে। আমার এই কার্ডে যদি ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে বিসমিল্লাহ করে এই 1 লাখ টাকা আর আমার ফ্যামিলির দেওয়া লাগবে না, এটা দিবে ইন্স্যুরেন্স কোম্পানি। যদি ইন্স্যুরেন্স করা থাকে, কে দিবে? আর ওই যে পরিমাণ ক্রেডিট আছে এইখানে, মানে ওই 1 লাখ টাকা যে আমি আউটস্ট্যান্ডিং আছে, ওই বাকি 1 লাখ টাকা সমপরিমাণ আবার ব্যাংকে, এইটা হলো ব্যাংকে শোধ করবে, আর এটা হলো আমার ফ্যামিলিকে, নমিনিকে ওই 1 লাখ টাকা আবার ক্যাশ ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। তাহলে আমি ধার করছি কিনা? ক্রেডিট কার্ড মানে তো ধার করা, লোন না? ক্রেডিট কার্ড মানে কি? ধার না? অ্যাডভান্স খরচ করলাম, আমার অ্যাকাউন্টে টাকা নাই, কিন্তু ব্যাংক আমারে লোন দিল, এটা আমার শোধ করতে বাধ্য কিনা? যদি এই ধার দেনা রাখে যদি কবরে যায়, আর ছেলে মেয়ে যদি ধার দেনা শোধ না করে, এই আল্লাহ তাআলা বেহেশতের যে ইবাদত বন্দী করছে, এটা মাফ হওয়ার মানে সুযোগ আছে কিনা বলেন? বুঝতে পারছেন নাকি? এখন আমি
কি করতে হবে তাহলে? আমি বললাম তাহলে এই এই সুবিধা যে দিবেন আমার কাছে নিবেন কি? কয় যে প্রতি মাসে আপনার যে আউটস্ট্যান্ডিং আসবে তার 2% বা 3%, মানে আমার যদি আউটস্ট্যান্ডিং আমি 1 মাসে খরচ করছি 2 লাখ, তাহলে 2 লাখের কত 2000 টাকা আমার ইন্স্যুরেন্স চার্জ দিতে হবে, হয়তো জায়গা কি এরকম। তাহলে আমি যদি 2 লাখ টাকা খাইতে পারি ধার দেনা করে, তাহলে 4000 টাকা কি আমি দিয়ে গেলে আমার যদি লাইফে আমার ওয়াইফ ছেলে মেয়ের যদি কোনো ভার বহন করতে না হয়, তাহলে আমার এটা করা উচিত কিনা? কারণ আমি তো জেনে বুঝে বিষ পান করেছি, 2 লাখ টাকা খেয়ে লাইছি, কারে খাওয়াইছি? ছেলে মেয়েরে খাওয়াইছি। তাহলে তার উপরে বার্ডেন না রেখে আরো 2 লাখ টাকা বাড়তি চান্দা দিয়ে আমার ওই 2 লাখ টাকা ওয়াশ আউটের মানে দায় মুক্ত হওয়ার ফর্মালিটি করা উচিত কিনা? ইন্স্যুরেন্স ইজ দ্যাট টাইপ অফ ফ্যান্টাস্টিক লেজিটিমেট আইনসঙ্গত একটা কন্ট্রাক্ট। বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি কিনা? এখন দেখেন, আমরা বিয়ে শাদী করি, বিয়ে শাদী করলে কি একটা কাবিন দেনমোহরের ফ্যাক্টর আছে কিনা? এখন কাবিন দেনমোহর দিয়ে বিয়ে করলে এই বউয়ের সেবা যত্ন আজীবন ছেলে মেয়ে সহ পাবো কিনা? এটা বৈধ। আর যদি মনে করেন যে না আমি খালি অন্যান্য সার্ভিস নিব, খালি বিয়ে করব না, তাহলে টাকা পয়সা খরচ হবে কিনা? এই হলো ইন্স্যুরেন্স করা আর ডেটিং করা, এটার মধ্যে পার্থক্য। বুঝেন সহজ বাংলা কথায়? বুঝছেন কিনা আমার কথা? মানে আপনি যত জায়গায় ব্যাংক ব্যালেন্স রাখেন, এফডি করেন, আমার পরবর্তী আলোচনাতে আরো ক্লিয়ার হবে। এখন আপনি দেখেন, মোটর হেলথ হাই রিস্ক, কিন্তু ওয়ারেন্টি থাকলে রিস্কটা লো হয়। বুঝেন নাকি গ্রিডটা? আবার লাইফ হাউস হাই রিস্ক, কিন্তু ক্রেডিট কার্ড নিছেন ইন্স্যুরেন্স সহ কাভারেজ সহ, এইটা রিস্কটা লো করে দেয়। তাহলে আমাদের কি হাইপার টেনশনে থাকা উচিত, না টেনশন একটু লোয়ার গ্রেডে রাখা উচিত? তাহলে ইন্স্যুরেন্স কখনো লাইফকে দায় দেনা মুক্ত করে সেটা বলতেছি না, তবে লাইফে দায় দেনা হতে পারে। এই দায় দেনা থেকে আপনার গুনাহ খাতা একটু কুমানুর বন্দোবস্তর নাম হচ্ছে ইন্স্যুরেন্স। আর বোঝান লাগবে নাকি? হ্যাঁ, এই যে কোনো একটা লজিক আপনার চিত্র আঁকতে হবে। কে কে ছাত্র জীবনে ওই সায়েন্স বা জিওমেট্রি বা চিত্র এঁকে এঁকে অঙ্ক করছেন? একটু যারা সায়েন্সের সবাই করছেন না? যেটা চিত্র এঁকে বোঝা যায় সেটা কি ভাষা দিয়ে বুঝাইতে সহজ হয় না কঠিন হয়? না, চিত্র এঁকে যেটা বোঝানো যায় সেটা সহজ হয়, আর ভাষা দিয়ে বুঝাইতে গেলে এটা কঠিন। রাইট অর রং? ইন্স্যুরেন্স যেহেতু একটা প্ল্যান, ফাইন্যান্সিয়াল প্ল্যান, এটা সবসময় চিত্র এঁকে বুঝাবেন। এই যে এইটা এরকম একটা প্লাস চিহ্ন দিবেন, 1+ লিখবেন যে মোটর গাড়ি হাই রিস্কে আছে, আর একটা জীবন গাড়ি হাই রিস্কে আছে। মোটর গাড়ি হাই রিস্কের জন্য কি লাগে? ওয়ারেন্টি লাগে। আর লাইফের হাই রিস্কটা কমানোর জন্য কি লাগে? দেখবেন যে অনেক কথা বুঝে নাই, কিন্তু চিত্রটা মনে আছে। উপরে ছিল হাই আর নিচে হলো লো, ডান পাশে ছিল হাই, বাম পাশে ছিল কি? লো। এটা বুঝবে, এই জন্য চিত্র একে প্ল্যান দেখাইতে কে কে প্রস্তুত আছেন? হ্যাঁ, খালি পটপট করেন না, চ্যাটার বক্স হয়েন না, একবারে ডিজাইনার হন, প্ল্যানার হন। আপনি দেখবেন যে ভালো ভালো কাউন্সিলর যারা ডাক্তারের কাছে যান, ডাক্তার ওই ওষুধের কথাই বললাম এটা রেকর্ড করে নিয়ে যায় ফার্মেসিতে যায় ওষুধ কিনে দেন। করতে পারে না? ডাক্তার একটা প্রেসক্রিপশন করে কেন? কারণ এটা ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যাডভাইস। কি বলছি বলেন? ডাক্তারের এই প্রেসক্রিপশনটার ওষুধ সেবন করিয়া একটা অসুস্থ রুগী কি হতে পারে? সুস্থ হতে পারে। আবার ওই ভুল ওষুধ খেয়ে একটা সুস্থ রুগী মারা যেতে পারে। এবার রাইট আর রং? আজ থেকে মনে করবেন যে আই অ্যাম আ ফাইন্যান্সিয়াল ডক্টর।
ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট ডক্টর। আমার প্রেসক্রিপশন ভুল হলে ওই পলিসি বন্ধ হয়ে যেতে পারে, ওই গ্রাহক মারা যেতে পারে, মানে মারা গেছে ক্লেম সেটেল হবে না। হ্যাঁ, আমার অ্যাডভাইস যদি ঠিক হয় তাহলে এই লোকটা তার দুর্ঘটনা পড়লে তার পরিবারটা, পুরো পরিবারটা কি হতে পারে, ফাইন্যান্সিয়াল কাভারেজে চলে আসতে পারে। তাহলে আমার এই প্রেসক্রিপশন খুব ইম্পর্টেন্ট কিনা, এইভাবে চিত্র এঁকে বুঝাবেন। পারবো? একটা কথা বলি, শুরুতে বলা দরকার ছিল, আবার বলি, সেটা হচ্ছে আমার এই বক্তব্যটা আজকের এই 3টা সেশন যদি আপনারা শুনেন তাহলে আপনাদের কয়টা লাভ হবে? 3 থেকে 4টা লাভ হবে। 1 নম্বর লাভ হবে, আপনি ভালো একজন প্রেজেন্টার হতে পারবেন, মানে ইন্স্যুরেন্স প্রোডাক্টটা ভালো করে বোঝাতে পারবেন। হোয়াট ইজ ইন্স্যুরেন্স, কারণ এইসব শব্দ আর এইসব যুক্তিগুলো দিতে হবে। 2 নম্বরে হচ্ছে ইন্স্যুরেন্স সম্পর্কে মানুষ যে উল্টা পাল্টা কোশ্চেন করে নেগেটিভ ভাবে, এই অবজেকশন হ্যান্ডেলিং ভালো করতে পারবেন। আর 3 নম্বরে হলো ইন্স্যুরেন্স শব্দটা মুখে উচ্চারণ না করিয়া অন্যান্য ওই ম্যাথমেটিক্যাল টার্ম বা মেডিকেল টার্ম বা ফাইন্যান্সিয়াল টার্ম ইউজ করে কিভাবে লাইফ ইন্স্যুরেন্সটাই বুঝাবেন, এটা করতে পারবেন। বুঝাইতে পারছি কিনা, এটা দরকার আছে কিনা আপনাদের বলেন? মানে ইন্স্যুরেন্স উচ্চারণ করবো না, কিন্তু আলটিমেটলি কি বুঝাবো? ইন্স্যুরেন্সই বুঝাবো। উচ্চারণ করব মেডিকেল মেডিসিন, কিন্তু সে নিবে পলিসি। উচ্চারণ করব অটোমোবাইল, সে নিবে লাইফ ইন্স্যুরেন্স। ভালো কিনা বলেন? বুঝেন না আমার কথাটা? কষ্ট হয়েছে না? জুনাইদরে ডেকে একটু চায়ের বলছেন, ওকে গুড। এখন আসেন, হ্যাঁ এইটাই ছিলাম। তাহলে আমরা কি এই গ্রিডটা এঁকে দিতে পারবো? তাহলে এখন থেকে যখন একটা লোকরে হোয়াট ইজ লাইফ ইন্স্যুরেন্স বোঝাতে যাবেন তখন এই গ্রিডটা আঁকবেন। পারবো আঁকতে? আমি এরপরে দেখব যে কারা কারা প্রেজেন্টেশন দেখানোর সময়, ফলো আপ দেওয়ার সময়, অথবা একটা এফএকে কাউন্সিলিং দেওয়ার সময়, অথবা আরেকজনকে প্রেজেন্টেশন শেখানোর সময় কারা কারা কি করেন, এই চিত্রটা আঁকেন। 2 নম্বর, এরপরে আসেন লাইফে আমাদের সব সময় পজিটিভ চাওয়া আছে, রাইট? পজিটিভ চাওয়া কি কি? 1 নম্বর হচ্ছে আমরা ভালো এডুকেশন চাই সবাই, ঠিক কিনা? ভালো কলেজে ভালো টিচারের কাছে পড়তে চাই না? 2 নম্বরে হচ্ছে কি, বেটার জব পেতে চাই। ভালো লেখাপড়া করলাম, ভালো রেজাল্ট, এবার কি, ভালো চাকরি। দেন ভালো একটা বিয়ে শাদী করতে চাই, আবার ছেলে মেয়ে হোক। মানে বিয়ে শাদী করছি, ছেলে মেয়ে হয় না, টেনশনে আছে কিনা? আরও টেনশন। ছেলে মেয়ে হলো, এইবার ছেলে মেয়েদের জন্য কি দরকার? ভালো এডুকেশন দরকার। এইবার হয়েছে ছেলে মেয়েদেরকে নিয়ে যুদ্ধ, কোথায় ভর্তি করব, কোন স্কুলে ভর্তি করব। এইবার ছেলে মেয়ে বড় হয়েছে, এবার কি হবে? বিয়ে শাদী দিব, ছেলে মেয়েদের ভালো বিয়ে শাদী দিতে হবে। এরপরে যেহেতু আমি দিনে দিনে বুড়ো হয়ে যাচ্ছি, চলে যাব দুনিয়া ছেড়ে, তার আগে কিছু সম্পদ ক্রিয়েশন করতে চাই। এরপরে আমরা পরিকল্পনা মাফিক, মানে সকল কার্য সুসম্পন্ন করিয়া অবসরে যেতে চাই। রাইট অর রং? দেখেন তো একটা হ্যাপি চাওয়া কিনা, জোরে বলতে হবে। এটা একেবারে শাশ্বত চাওয়া কিনা? শাশ্বত মানে ইউনিভার্সাল ডিমান্ড, সার্বজনীন চাওয়া, সত্যি কিনা? এর মধ্যে কোন চাওয়াটা গুনাহ? সবটাই দরকার। কোন চাওয়াটা বাড়াবাড়ি? একবারে বেসিক। কোন চাওয়াটা অতিশয় লোভ? সবটাই যুক্তিযুক্ত চাওয়া। আছে নাকি সবার? কার কার এই চাওয়াটা আছে? দেখি একটু হাত দেখি। মাশাআল্লাহ, সবারই এই চাওয়াটা আছে। গুড, ভেরি গুড। এই চাওয়াওয়ালাদের, এই আমরা যারা এই হলের মধ্যে আছি তাদের সাথে কমন পড়ে যাবে। দেখবেন আমরা জীবনে যেমন পজিটিভ জিনিস চাই, নেগেটিভ জিনিসও ঘটে যেটার আমাদের মাথায় থাকে না। আমাদের জীবনে আমরা পজিটিভ চাই, কিন্তু ঘটে যায় কোনটা? ইংরেজিতে একটা প্রবাদ আছে, হোয়াট গড পোজেস ম্যান ডিসপোজেস। মানুষ ভাবে এক, আল্লাহ করে আর এক। তাহলে
নেগেটিভ কি কি আছে চলেন একটু দেখি নেগেটিভ লিস্টটা। 1 নম্বর হচ্ছে প্রিম্যাচিউর ডেথ। এই বিপুল ভাইয়ের পাশে কে আছে? মাঝে মধ্যে একটু ধরে রেখেন, কাইতে পড়ে যাবে তো ঘুমাইতে ঘুমাইতে। হ্যাঁ, প্রিম্যাচিউর ডেথ, হঠাৎ মারা যেতে পারি। জবলেস, চাকরি হারা হতে পারি। দেন অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ডিসেবিলিটি, যে কোনো কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, অসুস্থতার কারণে আমি পঙ্গুত্ব বরণ করতে পারি, অক্ষমতা আসতে পারে। নো চিলড্রেন এডুকেশন, টাকার অভাবে ছেলেমেয়েদের লেখাপড়া করাইতে পারতেছি না, অথবা ছেলেমেয়েদের বিয়ে দিতে পারতেছি না টাকার অভাবে, অথবা আমার নিজেরই হয়তো কোনো ক্রিটিক্যাল ইলনেস আছে যেটা আমি জানি না, অথবা জানি ট্রিটমেন্ট করতেছি না। আছে না এরকম লোক আমাদের সমাজে? অনেক আছে। আপনি এইখানে আমরা যে কজন আছি সবাই এখন ডায়াগনোসিস করাই, প্রত্যেকেরই 2-1টা রোগ আছে। এটা ট্রিটমেন্ট করা উচিত, কিন্তু করতেছি না কেন? যথেষ্ট ফাইন্যান্সিয়াল প্ল্যান নাই। রাইট অর রং? দেন আনপ্ল্যান্ড রিটায়ারমেন্ট, যেদিন আমি রিটায়ারমেন্টের জন্য প্রস্তুত না সেই দিন আমার নোটিশ দিতে যাও তোমার আর দরকার নাই। রাইট অর রং? অপরিকল্পিত অবসর করতে পারি কিনা? তাহলে চাইছিলাম কি, হলো কি? তাহলে একজন বুদ্ধিমান লোক, বিচক্ষণ লোকের এই প্ল্যান আর আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যাওয়া, এর মাঝামাঝি কিছু থাকা উচিত কিনা, এইটারকে বলা হয় ব্যালেন্স লাইফ বা লাইফ লাইন। এটা কি বলে? এই চিত্র যদি নাইকে প্ল্যান দেন তাহলে কি জনগণ বুঝবে? আপনি অনেক কথা গদ্য আকারে বললেন, একটাও তার মাথায় ঢুকবে না। আপনি খালি ওই পাশে পজিটিভের পি, নেগেটিভের এন লিখে ডট 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 দিয়ে বক্সগুলো লেখেন, আর নিচে বক্স লেখেন, আর মাঝখান বরাবর একটা টান দিয়ে দেন যে এটার নাম হচ্ছে লাইফ লাইন, মানে লাইফ ইন্স্যুরেন্স। থাকলে কি হবে? এই চাওয়া না চাওয়া, আপস অ্যান্ড ডাউনসের একটা ব্যালেন্স, এটার নাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। বুঝাইতে পারছি কিনা? এখন বলেন যে আমরা কে কে এই চিত্র এঁকে আমাদের ক্লায়েন্ট বা এজেন্টদেরকে প্রেজেন্টেশন দিতে পারবো আজ থেকে? তাহলে আপনার ওই গেস্ট ইন্স্যুরেন্স না করলেও ইন্স্যুরেন্স সম্পর্কে তার ভুল ধারণা কেটে যাবে, এবং ভুল ধারণা কেটে দেওয়াটাই হচ্ছে আমাদের ইনশিওর একাডেমির উদ্দেশ্য। আমাদের পলিসি করানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ইন্স্যুরেন্স সম্পর্কে যে ভুল বুঝাবুঝি আছে তার একটা তৈরি করা এবং তার একটা সঠিক স্বচ্ছ ধারণা দিয়ে দেওয়া। মেসেজ পরিষ্কার? তাহলে ওই গ্রিডের চিত্রটা আঁকতে হবে, আর এইখানের পজিটিভ আর নেগেটিভের চিত্র এঁকে এরকম ঢেউ ঢেউ দিয়ে দিতে পারবো? তাহলে কি মুখে মুখে প্রেজেন্টেশন হবে না কাগজে কলমে প্রেজেন্টেশন হবে? কাগজে কলমে প্রেজেন্টেশন যে দিতে পারে, হোক সে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আর হোক সে বিএম আর হোক সে ইউএম, যে কাগজে কলমে এরকম চিত্র এঁকে বোঝাতে পারবে সে বেশি ভালো ফিডব্যাক পাবে, সেল করতে পারবে, তার ইনকাম বেশি হবে। পারবো আমরা? এইবার আসেন প্রিপারেশন। এই যে এখন তার মাথার মধ্যে কি একটা ঢুকছে না আলোচনাটা? হ্যাঁ, মাথার মধ্যে ঢুকছে কিনা যে আসলে তো এটা করা হয় নাই, ওই গ্রিডটা করা হয় নাই, হাই রিস্ক লো করার প্ল্যান নেওয়া হয় নাই, আমার পজিটিভ চাওয়া আছে কিন্তু নেগেটিভের জন্য তো কোনো ভাবনা আমার মাথার মধ্যে আসে নাই। এইবার মিক্সারটা কি করতে হবে? জাকুনি দিতে হবে। ওই যে শরবত বানাইতে গেলে পানির মধ্যে চিনি দিছেন, এটা খাইতে পারবেন? তাহলে উপরে দেখছেন খালি পানছে, নিচে যায় দেখবেন যে সব। এটারে আবার চামচ দিয়ে কি করতে হবে? নাড়াইতে হবে। এই নাড়া দেন, এইবার এটা হলো নাড়া দেওয়া, এটা হলো প্রিপারেশন। এবং সত্যি যারা কেমিস্ট্রির ছাত্র তারা জানেন কিন্তু ওই দ্রবণ বা ওইটারে মিলানো, ওইটারে প্রিপারেশনই বলে। প্রিপারেশনটা কি? 1 নম্বর কোশ্চেন। তারে 1 নম্বর কোশ্চেন করবেন কি
এই যে এটা শিওর ইউ মাস্ট হ্যাভ প্রিপেয়ার্ড ফর অল দ্য পজিটিভ, মানে এই যে পজিটিভ কয়টা বুঝছেন কিনা? তখন গেস্টকে জিজ্ঞেস করতেছেন আপনি নিশ্চয়ই এই ভালো এডুকেশন, ভালো চাকরি, ভালো বিয়ে, ভালো ছেলে মেয়ে, উন্নত লেখাপড়া, ভালো বিয়ে, সম্পদ সৃষ্টি করা এবং পরিকল্পনা মাফিক অবসরে যাওয়া, নিশ্চয়ই এই সকল ব্যাপারে ইতিবাচক জিনিসগুলোর জন্য আপনি প্রস্তুত, বা আপনি নিশ্চয়ই এটা চান? উত্তর কি আসবে? চাই, ইয়েস। 2 নম্বর কোশ্চেন করবেন তল দিয়ে, মানে নিচ দিয়ে। এই যে ইম্যাচিউর, প্রিম্যাচিউর ডেথ, জবলেস, ডিসএবিলিটি, অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি, হ্যাভ ইউ প্ল্যান্ড ফর দ্য নেগেটিভস? এগুলো তো চান না, কিন্তু এগুলো তো ঘটে যেতে পারে। তার জন্য কি আপনি কি করেছেন? পরিকল্পনা করেছেন? উত্তর হবে কি? জোরে বলতে হবে। তাহলে তো আপনারা স্মার্ট, তাহলে তো সব জানেন। তাহলে এই প্রশ্ন না করে উল্টাপাল্টা বলেন কেন? তাহলে আপনারা জানেন, কিন্তু বাংলাদেশের 100-তে 100 লোক যেমন ইন্স্যুরেন্সে নেগেটিভ, আবার এটাও জানেন যে 100 জনটা এই প্রশ্নের উত্তর তারা কি দিবে? নই বলবে, মানে নাই, কারোর পরিকল্পনা নাই। এবার রাইট অর রং? তাহলে আপনি বিজনেসম্যান হিসাবে এটা আপনার অপরচুনিটি কিনা? এরপরে মাঝখানে হলো অফার। তাহলে এইটা হলো তারে মেন্টালি প্রস্তুত করা, প্রিপারেশন। এইটা হচ্ছে এইবার ঘুষিটা যে মারবো, কোথায় মারবো সেই জায়গা, সীমানা, টার্গেট সেট করা। এরপরে হলো বোমটা ফায়ার করা। এই যে অফার। What if I show an instrument which takes care of both positive and negatives together? আচ্ছা স্যার, আমি যদি এমন একটা কিছু দেখাই বা এমন একটা পরিকল্পনা আপনার সামনে তুলে ধরি যে এই পজিটিভ নেগেটিভ দুটো কেসের ক্ষেত্রেই কাজে আসবে, মানে আপনার লাইফে নেগেটিভ না ঘটলেও কাজে আসবে, আবার নেগেটিভ ঘটলেও আপনার পকেট থেকে টাকা খরচ করতে হবে না। আল্লাহ তাআলা এটা গায়েবীভাবে আপনারা কি দিবে? এই যে নামাজ রোজা করতেছেন কিসের জন্য? কোন টাকা পাওয়ার জন্য? ওই যে মরে গেলে যাতে ওইখানে যে হ্যাঁ, তাহলে এখন এই যে পরকালে যে সত্যি সত্যি আপনি মরবেন আর আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, এটা কি দেখছেন আপনি? তা আমাদের জগতের মানুষ এত দেখতে চায় কেন? এই যে আপনি যেমন ইমোশনালি মুরব্বীদের কথা শুনে বুঝে বিশ্বাস করছেন যে মুরব্বীরা যেহেতু নামাজ পড়ছে 5 ওয়াক্ত, তাহলে আমারও পড়তে হবে, এটার মধ্যে বেস্ট। রাইট অর রং? তাদেরকে বুঝাবেন যে ভাই দলিল দিয়ে না, আমার চোখের দিকে তাকান, আমার মুখের দিকে তাকান, দেখেন যে আমি কথাটাকে ঠোঁট থেকে বলি না হার্ট থেকে বলি। এইটা থেকে বুঝেন, আমাকে দেখে বুঝে নেন যে ইন্স্যুরেন্স জিনিসটা কি। এইভাবে দরদ দিয়ে, ইমোশন দিয়ে এইভাবে একটা লোকরে প্রভাবিত করতে পারবেন? আস্তে আস্তে, মানে চা আটকে গেছে, চা আটকে গেছে মুখে নাকি? তাহলে এই 3টা কোশ্চেন, এটা মোরাললেস আমরা সবাই জানি। আচ্ছা, ডাক্তাররা যে ওষুধ দেয় এটা মোরাললেস ফার্মেসি ওনার থেকে শুরু করে আমরা যারা একটু কমন সেন্স আছে, মোরাললেস আমরা সবাই জানি। রাইট অর রং? এখন আমার প্রেসক্রিপশনে কি কোনো রুগীর চিকিৎসা হবে কিনা বলেন? আর যদি চিকিৎসা হয়ে যদি উল্টাপাল্টা ভাবে মারা যায় তাহলে মামলা হবে কিনা বলেন? হ্যাঁ, হবে। তা আপনি এইবার এইসব প্রশ্ন না করে যে পলিসি সেল করছেন, উল্টাপাল্টা ডাক্তারি করে যে 2-একটা কেস ভালো করে দিচ্ছেন, এবার মামলা হওয়া উচিত না? যেগুলো ল্যাপস হয়েছে বা যেগুলো এফেরা কাজ করে না। এর মানে হচ্ছে যাই দেখেন, সন্তান কখনো স্কুলে কেউ আমরা যাই নেই, যে বাপ মা সচেতন ছিল সেই বাপ মার সন্তান পিটানি খাওয়ার ভয়ে মোটিভেশন পাইয়ে হোক আর যে কোনোভাবে স্কুলে গেছে লেখাপড়া শিখছে। আর যে বাপ মা লেখাপড়ার ব্যাপারে অত সচেতন ছিল না,
সেই বাপমার ছেলে মেয়েরা কিন্তু লেখাপড়া শিখে নাই, সত্যি সত্যি শিখে নাই। এম আই রাইট অর রং? তাহলে ইন্স্যুরেন্সের পলিসি হোল্ডার আর এজেন্ট, সেই ম্যানেজার, সেই এফের পলিসি হোল্ডাররাই ভালো শিখবে, ভালো জানবে যে এফএটা, যে ম্যানেজারটা নিজে কনসেপ্টটা বুঝে। আমার রাইট অর রং? বুঝা গেছে? তাহলে আমরা আবার আসি, আমাদের সকলের কি এই পজিটিভ প্রিপারেশনের জন্য আমরা প্রস্তুত? আমরা কি নেগেটিভের জন্য পরিকল্পনা করেছি? নো। আমি যদি আপনাকে এমন একটা ওয়ে দেখাই, এমন একটা পরিকল্পনা দেখাই, বা এমন একটা কিছু দেখাই, বা এমন একটা মেশিন দেখাই, অথবা এমন একটা ডিড দেখাই, অথবা এমন একটা ডিলিংস আপনার সাথে শেয়ার করি যেটাতে আপনার লাইফে পজিটিভই ঘটুক, তাও এটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবে, আবার নেগেটিভ ঘটুক তাও আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবে। এইবার বলেন, এই লোকের যদি ভিমরুলে কামড় না দেয়, পাগল না হয়, তাহলে উত্তর হবে কি? জোরে বলেন। এরপরে যদি আপনাদের কাছ থেকে শুনি যে ভাই আমি তো যারে প্ল্যান দেখাই সেই না করে দেয়, তাহলে এর উত্তর কি বলেন? হ্যাঁ, মুজাহিদ ভাইয়ের জন্য এটা কি লাভ হবে? যদি এরপরে যদি বুঝেন যে আপনি যারেই প্ল্যান দেখান সেই না করে দেয়, তাহলে এর মানে আপনি নিশ্চিত অন্যর দিকে আঙ্গুল দেওয়ার আগে এটা বুঝবেন যে আপনার ওই চিত্র আঁকা হয় নাই। অনেক সময় আমি ওই যে আমরা ছোটবেলায় লেখাপড়া করতে যে শিখছি, টিচার জিজ্ঞেস করতেছে স্টুডেন্টরা, এই তোমারে না বলছি যে ইংরেজি যখন লেখবা বানানে কনফিউজড হওয়ার সাথে সাথে ডিকশনারি দেখবা? কয় স্যার আমি তো কখনোই কনফিউজড হই না। ও তো ঠিকই কইছে, মানে ও যে লেখছে মনে করেন নলেজ, নলেজ বানানটা হচ্ছে KNOWLEDG, হ্যাঁ, ও মনে করে যে নলেজ মানে NOGLEG, হ্যাঁ, ও এটাই মনে করে, এটাই তো শিওর, রাইট? ও তো কনফিউজ না। এখন আপনাদের আমাদের ইন্স্যুরেন্স কর্মীদের অবস্থা হচ্ছে কি জানেন? সে কনফিউজড হয় না, সে খালি কনফিউজড হয় যে উনি না করে, উনি না করে, উনি নিতেছে ঘুরায়, উনি এইরকম, আমি ডাইনে যেতে গেলে বা এটা বুঝে না যে আমি এই লেফট রাইটের ফর্মুলা আমি ভুল করি। আচ্ছা, ওই যে মানে যদিও এটা রূপকথার গল্প, যে আমরা ছোটবেলায় বিশ্বাস করতাম যে উজা থাকে, সে ঝাড়িয়ে ইয়ে বের করে, বিষ বাইর করে, এই মন্ত্র বলতাম, মন্ত্র, এই মন্ত্র ভুল মন্ত্র পড়লে কি রক্ত বিষ বেরোবে? জোরে বলেন। মন্ত্র যেটা আছে, যেটা যন্ত্রের মতো কাজ করে, সেটা তো ঠিকঠাক উচ্চারণ করতে হবে। তো এখন আপনার ইন্স্যুরেন্সের এইগুলো হচ্ছে কি? মন্ত্র, ফর্মুলা। এই ফর্মুলার একটা ডটও চেঞ্জ করা যাবে না। কি বলেছি? একটা ফোটাও চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনি শব্দ এখানে এই ইনস্ট্রুমেন্ট না বলে প্রজেক্ট বলতে পারবেন, প্রজেক্ট না বলে প্ল্যান বলতে পারবেন, প্ল্যান না বলে ওয়ে বলতে পারবেন, ওয়ে না বলে ডিল বলতে পারবেন, অথবা ডিল না বলে কন্ট্যাক্ট বলতে পারবেন। মানে ওর সমজাতীয় শব্দ বলতে হবে, রাইট অর রং? কিন্তু ধাক্কাটা কিন্তু এইভাবেই দিতে হবে। আর না হলে সবুজের অভিযান কবিতা আছে না, আয়রে সবুজ আয়রে আমার কাঁচা, আদ মরাদের ঘা মেরে তুই বাঁচা। এর মানে কি? হ্যাঁ, এটা ভালো কবিতা তো, রবি ঠাকুরের, যে আয়রে সবুজ আয়রে আমার কাঁচা, আদ মরাদের ঘা মেরে তুই বাঁচা। অর্থাৎ যারা আদ মরা, আমরা কি করি? আদ মরাটা কোলে করে নিই, এই আদ মরা এটা মারিস না, কোলে রাখি। আর রবি ঠাকুর বলছে যে ওইটার একটা ধাক্কা দে। যেমন জিরাফ কি করে জানেন? বাচ্চা প্রসব করেই 2-3টা লাথি মারে, জানেন কিনা? হ্যাঁ, কারণ ওই যে জিরাফের ইয়ে না, গলা লম্বা, তাহলে ওরে তো ইয়ে দিলে, দৌড় দিলে দ্রুত দৌড় না দিলে তো ও তো
শিকার থেকে দূর সেভ করতে পারবে না। এই কারণে আমাদের এই যে লোকজনগুলো আধমরা ভাব আছে, এদেরকে আর একটু ধাক্কা মেরে এদেরকে একটা সচ্ছল জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রিপারেশনটা করাইতে পারবো। এরপরে আসেন লাইফের এইখানে সুন্দর এই যে এইখানে হলো ক্যালকুলেশন, এটা ভালো করে বুঝতে হবে। তা ধরে নিলাম যে ওই ভদ্রলোকের একটা বা দুটো সন্তান আছে, তাহলে তাদের নাম লিখবেন। তাহলে এবার বলছে না যে আমি দেখতে চাই, আমি আপনার প্ল্যানটা বুঝতে চাই যে পজিটিভ নেগেটিভ দুই জায়গায় কাজ করবে। তাহলে বলেন যে এবার বলেন যে ভাইয়া আপনার সন্তান কয়জন, তা বললো, নাম লিখলেন। তারপরে এই সন্তানদের লেখাপড়া নিয়ে আপনার ভাবনাটা কি, মানে কোথায় লেখাপড়া করাতে চান। তা এক বাপ চায় যে তার ছেলের ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এরকম চায় না? সন্তান হলে তো ম্যাক্সিমাম বাবা মারা ওই স্বপ্নই দেখে। তারপরে 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 বলেন যে আপনার অবসরে যে যাবেন, এই কি পরিমাণ অর্থ পার মান্থ আপনি চান, এটা আসবে। ওই অত দূর পর্যন্ত দেখাইতে গেলে আবার পরে ক্ল্যামজি হয়ে যাবে। তাহলে আপনি এরকম দেন যে সন্তানের লেখাপড়া, সন্তানের বিয়ে শাদী, এতে কি পরিমাণ আপনার প্ল্যান, কত পরিমাণ অর্থনৈতিক সাপোর্ট আপনার লাগবে, আর অবসরে গেলে কত পরিমাণ। তাহলে মোটামুটি পার মান্থের একটা হিসাব করা যাবে না? পার মান্থটাকে পার ইয়ারে ডাইভার্ট করা যাবে না? এইবার আসেন, তখন তারে প্রশ্ন করেন, সাজেশন দেন। এই যে এখানে দেখেন লেখা আছে দ্য টোটাল অ্যামাউন্ট রিকোয়ার্ড, দুইভাবে লিখবেন। একটা হলো পার মান্থ কত চায় সে। তার মনে করেন সন্তান আছে দুটো, সন্তানের ভালো লেখাপড়ার জন্য পার মান্থ খরচ হবে কত? 10,000 টাকা, ফর অ্যান এক্সাম্পল। কত? 10,000। আবার সন্তানরে, একটা ছেলে একটা মেয়ে, মেয়েরে বিয়ে দিতে 20 লাখ আর ছেলেরে সেটেল করতে 20 লাখ, 40 লাখ। তাহলে ওইখানে যদি পার মান্থ 10,000 লাগে, তাহলে বছরে কত লাগে? 1,20,000। এই 1,20,000 সন্তানরে কমপক্ষে 20 বছর পর্যন্ত তো সাপোর্ট দিতে হবে। তাহলে সন্তানের বয়স কত? ধরেন 10, তাহলে আরো 10 বছর এদেরকে কি করতে হবে? সাপোর্ট দিতে হবে। প্রতি মাসে 10,000 করে, বছরে 1,20,000 করে। তাহলে 1,20,000 করে প্রতি বছরে যদি সাপোর্ট দেন, তাহলে 10 বছর কত লাগবে? 12 লক্ষ। তাহলে ওইখানে বিয়ে দিতে লাগবে 40 লক্ষ, আর এইখানে লাগবে কত? 12 লক্ষ। এইবার অবসরে যাচ্ছে না, অবসরে যাওয়ার, তাহলে বলে যে আমি তখন বুড়ো বুড়ি থাকবো, তো আমার মাসে 20,000 টাকা হলে হবে। মাসে 20,000 টাকা হলে বছরে কত? 2,40,000। তাহলে এইভাবে ধরেন না, কত আল্লাহ তাআলার কাছে কতটুকু হায়াত চান? 80 বছর। তাহলে 20 বছর বুঝাইতে পারছেন? এই 20 বছরে যাতে প্রতি মাসে 20,000 টাকা করে আসে বুড়ো বুড়ির জন্য, এই বন্দোবস্ত তো আপনার এখনই করতে হবে। এবার দেখছেন তারা কোথা থেকে কোথায় আনছেন, পুরো একটা সিনেমা কিনা, ড্রামা কিনা। হ্যাঁ, স্বপ্ন। তাহলে সেই পরিকল্পনা, তাহলে টোটাল অ্যামাউন্ট রিকোয়ার্ড, তাহলে বোঝা গেল যে 1 কোটি টাকার মতো তার লাগে। ধরেন ফর অ্যান এক্সাম্পল, কত? 1 কোটি টাকার মতো লাগে। তারপরে তারা বলেন কি নেট রিকোয়ার্ডের মধ্যে তার আবার কিছু, মনে করেন সে একটা সরকারি চাকরি করে, সে রিটায়ারমেন্টে যায় 40 লাখ টাকা পাবে। কত? তাহলে 1 কোটি টাকা থেকে কয় লাখ বাদ দিবেন? 40 লাখ বাদ দিবেন। তাহলে নেট ওই রিকোয়ারমেন্টটা পাওয়া যাবে। তাহলে তার এই 40 লাখ টাকা, এই যে পরের স্লাইডে যাই, 40 লাখ টাকার তার এবার বলবেন যে তাহলে সাজেস্টেড প্রোডাক্ট, তাহলে আপনার চাইল্ডের জন্য ইপিপি এটা নিতে হবে 5-10 লাখ টাকা। ওই 40 লাখ টাকার মিলাচ্ছি এবার 10 লাখ টাকা, অথবা 10-10 20 লাখ টাকার। ছেলে মেয়েদের বিয়ে শাদির জন্য একটা ধরেন 5-5 লাখ টাকার দিলেন, আর তার রিটায়ারমেন্টের জন্য মনে করেন আর 20 লাখ টাকার একটা প্ল্যান দিলেন। এইটা হলো তার সাজেস্টেড 3টা প্রোডাক্ট দিলেন। 2 ছেলের জন্য 2টো এডুকেশন প্রোটেকশন প্ল্যান, তারপরে
নিজের জন্য একটা পেনশন, আর যদি মনে করেন যে মাঝে মধ্যে টাকা পয়সার ঝামেলা হয় তাহলে একটা 5 স্টেজ বা 3 স্টেজ প্ল্যান দিয়ে দিতে পারেন। এইভাবে প্ল্যানটা দিলে যে কোনো একটা নিউট্রাল বুদ্ধিমান লোক আপনার ইন্স্যুরেন্স কর্মী হিসাবে আপনাকে ট্রিট করবে না ইন্স্যুরেন্স কনসালটেন্ট হিসাবে আপনাকে ট্রিট করবে? আমি কি এটা আমি এই প্রেজেন্টেশনটা দিচ্ছি অ্যাজ এ কনসালটেন্ট নাকি একজন সেলসম্যান হিসাবে? এই কথাটাই কিন্তু জসিম সাহেব সকাল থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ভাই আমাদের উপস্থাপনা আমাদের পার্সোনালিটি নষ্ট করে দিচ্ছে, আমাদের ইনফরমেশন আমাদের পার্সোনালিটিটা কি করছে, নষ্ট করে দিচ্ছে। আপনাকে এই ক্যালকুলেশনের মধ্যে আসতে হবে। মেসেজ ক্লিয়ার? এখন মনে করেন যে এইটা হয়েছে কি, ছোটবেলায় যখন 9-10-এ পড়তাম বা 7-8-এ পড়তাম, টিচার যখন বোর্ডে অঙ্ক করাইতো তখন কি মনে হইতো, না পারছি, বুঝে গেছি। তার যেই বলতো কাগজটারে উল্টায় এইবার তুই কর, আমরা মেজরিটি কি করতাম, এক চান্সে পারতাম। আপনি যতই বলেন যে ইয়েস স্যার বুঝেছি, আমি বলেন যে নো ম্যাডাম, নো স্যার বুঝেন নাই, এটা আর একবার দেখতে হবে, বারবার দেখতে হবে, কয়েকবার প্র্যাকটিস করতে হবে। রাইট অর রং? তাহলে এই যে এটা হলো কনসেপ্ট, এটা কি কনসেপ্ট, কনসেপ্টটা কি একবার বুঝার বিষয় না? ইয়েস, একবার বুঝার বিষয়। কিন্তু এই কনসেপ্টটা কি আমরা একবার বুঝে মেশিনের মধ্যে রেখে দেই না ওটা বারবার কাজে লাগাই? বারবার কাজে লাগাই। তাহলে এটা হচ্ছে আমি আসলে বেসিক যে কজনের কাছে আমি ইন্স্যুরেন্স বুঝে দেখেছি, পরিচিত মানুষ তো 800 বছর চা নাস্তা করো ইন্স্যুরেন্স শোনা পর্যন্ত, আর আমি যেগুলো সেভ করছি তার প্রয়োজনটা তুই ধরছি, ওখানে আমার সেভ হয়েছে। ভেরি গুড, ক্লাব ফর মুজাহিদ ভাই। গুড। তাহলে যে উদাহরণ ওইখানেই পাওয়া গেল যে আপনি ইন্স্যুরেন্স, সবাই মোরলে জানে যে ইন্স্যুরেন্সের মধ্যে কিছু সুবিধা আছে, কিছু ঝামেলা আছে, কিন্তু আমরা এতক্ষণ ধরে যে কটা স্লাইড দেখাইছি একটা স্লাইডে কিন্তু ইন্স্যুরেন্স লেখা নাই, দেখেন খেয়াল করে। তাহলে আমি ইন্স্যুরেন্সের প্রেজেন্টেশন দেখাচ্ছি মানে ইন্স্যুরেন্সই নাই, এটাই এটাই এর মানে হচ্ছে ইন্স্যুরেন্স কখনো জীবনকে বাদ দিয়ে না। আমরা ইংলিশ লিটারেচার পড়েছি, আমাদের স্যাররা শিখাইছে যে লিটারেচার মানে সাহিত্য। সাহিত্য মানে কি? সাহিত্য কথাটা এসেছে শহীদ শব্দটা থেকে। শহীদ মানে কি? মানে সাথে, উইথ, উইথ সাথে, মানে যার জীবনের সহিত সম্পর্ক আছে তার নামই সাহিত্য। কি বলছি? জীবনের সাথে সম্পর্কযুক্ত লেখা সেটাই হচ্ছে উত্তম সাহিত্য। জীবনের সাথে সম্পর্কযুক্ত গান সেটাই উত্তম গান। তাহলে এইখানে এখন আসেন সর্বশেষ পয়েন্টটা হচ্ছে লাইভ শব্দটার বানানটা দেখেন। লাইভ শব্দটার বানানটা কি? LIFE। এল ফর লাভ, এল ফর লিভ, এল ফর লং, এল ফর লং লাস্টিং, অনেক কিছু হতে পারে তাই না? আর লাস্টে আছে কি? ই। ই মানে এন্ড, মানে যার নাম লাইফ তার একদিন না একদিন কি আছে? শেষ আছে। মাঝখানে কি আছে? ইফ, IF। ইফ মানে যদি ভালো পরিকল্পনা করেন এন্ডিংটা কি হবে? আর যদি কোনো পরিকল্পনা না করেন এন্ডিং কার মতো হবে? বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়। কি বলছি? হ্যাঁ হ্যাঁ, মানে যদি কোনো পরিকল্পনা না করেন তারও তো এন্ড হবে। কার মতো হবে? ঠিক আছে কি না? তাহলে আমরা কি ইফের অর্থটা বুঝতে পেরেছি? ইফ যদি ইজ হয় ডিসিশনটা কখন নিতে হবে? এখনই ডিসিশনটা নিতে হবে। তাহলে আমরা কি ডিসিশনটা নিতে পারতেছি? মনে করেন এটা প্রশ্ন করবেন হলো ওই গেস্টকে যাকে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, রাইট? তাহলে ভাইয়া আপনি কি ডিসিশনটা এখন বলেন যে এখন বলেন কোন পলিসিটা নেবেন, তাই বলবেন না? তখন বলবেন যে এইবার আপনার ডিসিশন পাক্কা, এইবার লাগবে কি ইনফরমেশন। ভাইয়ের নামটা যেন কি?
হ্যাঁ, মাইনুদ্দিন কি এম দিয়ে লেখেন না কি দিয়ে, মানে ওই তারপরে একটা দুটো শুরু করে দিয়ে এইবার কাগজটা ওই দিকে দিয়ে দিবেন, ভাই পার্সোনাল ইনফরমেশন তো ভুল হলে সমস্যা আছে, আপনারটা আপনি লেখেন। তো কাছে না মানে আমি তো পলিসি করবো, ধর মিয়া এতক্ষণ ধরে এই বুঝলেন এটা কি পলিসি? এটা পলিসি না, এটা আপনার সাথে যে আমি প্রেজেন্টেশনটা করলাম এটার আমার রিপোর্টিং করতে হয় আমার অফিসে। তাহলে আপনার এটা আমি নিয়ে যাব আর আপনাকে আবার একটা ডকুমেন্টস দিয়ে যাব, আপনি বুঝবেন এটা পড়ে, আর আমি এটা অফিসে দিব যে আমি আপনার সাথে যে মিট করলাম আমার ডিউটিটা শেষ, রাইট অর রং। এবার সে বুঝবে কি না যে না তাহলে আপনি একজন রিয়ালি ভালো একজন কনসালটেন্ট, আপনার উপরে আরও কনসালটেন্ট আছে, সেখানে যাই আপনার কি করতে হয়। আর এটা হচ্ছে আপনার প্রফেশনাল ডিমান্ড, প্রফেশনাল রেসপন্সিবিলিটি। এই টোটাল প্রেজেন্টেশন লজিক সব কিছু দিয়ে তার কাছ থেকে দেখো, আর যদি কিছু ছবি টবি থাকে ডকুমেন্টস দিলে আরও আমার প্রেজেন্টেশনটা যে ভালো হয়েছে এটা বুঝাইতে পারছি কিনা, হবে কিনা সেল বলেন। এই সেলসের কোন জায়গায় সোনালী বলছেন, কোন জায়গায় আপনি সন্ধানী বলছেন, কোনো কিছুই না। তাহলে আমরা নিজেরা আমাদের প্রেজেন্টেশনের দুর্বলতার কারণে আমরাই মনে করেন যে কাস্টমারের ওই লুজ বল দিচ্ছি, সে ধুমধাম ছক্কা মারতেছে, ছক্কা খাইয়ে বলতেছে আমি আর ক্রিকেটই খেলবো না, আর খেলতে পারি ব্যাটসম্যানটারে উঠাও, খালি স্টাম্প দিবা আর আমি মানে গ্লেন ম্যাকগ্রার মতো বোলিং করব। আমরা এরকম চাচ্ছি না। এখন বলেন সেলসে চ্যালেঞ্জ থাকবেই কিনা? এই যে জসিম স্যার বারবার বলে যে শুধুমাত্র কি ইন্স্যুরেন্স সেলসম্যানদেরকে কি খালি চ্যালেঞ্জ করে না, যে কোনো সেলস পারসনকে চ্যালেঞ্জ করে। অথবা আপনি যখন কাস্টমার তখন আপনি যার কাছ থেকে কিনেন তারা কি দুলাভাইয়ের মতো সম্মান করে কিনেন? তাহলে তো সবই জানেন রে ভাই, তাহলে খামোকাট ইয়ে দিতে হয় কেন, মাঝে মধ্যে গিয়ার আপ করতে হয় কেন, চেয়ার আপ করতে হয় কেন? এর মানে হচ্ছে যারা গিয়ার আপ বা চেয়ার আপ চান তারা সাবধান হয়ে যান। আমার গিয়ারে চললে ওই যে ঘরের চাবি পরেরই হাতেরে, বুঝাইতে পারছে কিনা? আমার গিয়ারে আপনার চলা যাবে না, কারোর গিয়ারে কারোর চলা যাবে না, যার যার গিয়ারে তার চলতে হবে। আমাদের ইন্স্যুরেন্স স্কিল একাডেমির পক্ষ থেকে আমরা এই কনসেপ্টটা দিতে চাই, আমরা আপনাকে বোঝাতে চাই, আপনারা আর কাউকে বোঝাতে চাই না, কাউকে আপনি বোঝাবেন, বুঝাইতে পারছেন? আমরা কাকে বোঝাতে চাই? একজনকে, যে আমাদের মেম্বার তাকে বুঝাবো এবং বলবেন যে ভাই আমি তোমারে মাছ ধরার সমস্ত কলা কৌশল শিখিয়ে দিলাম, মাছ কিন্তু দুষ্ট আছে, ঠোকর দিয়ে আধার নিয়ে চলে যাবে, লেজ দিয়ে বাড়ি দিয়ে চলে যাবে, আপনি টেরও পাবেন না। এর কাছে আমি তো একটা আধার নিয়ে যাই, তাহলে আন্ডা পাবেন। আপনার কাছে আধার থাকতে হবে অনেকগুলো, রাইট অর রং? এক আধারে কাজ করবে না, বারে বারে ঘুঘু তুমি সবই জানে, খালি ব্যবসা করার সময় উস্তাদ মানে। আপনারা প্রত্যেকেই উস্তাদ, সবই জানেন। মানে একটা মনে করেন যে আপনি গাছে উঠতে পারেন না, খুব বেশি দৌড়াতে পারেন না, পায়ে কাটা, এখন হয় বাঘের সামনে পড়ছেন, এখন কি করবেন কল? তাহলে তওবা ইস্তেগফার পরে দোয়া কুনুত পরে ফুফা দিয়ে বুকে থুতু দিয়ে শটান দাঁড়ায় থাকবেন, তাই না? কে কে আছেন শটান দাঁড়ায় থাকবেন? কারণ আপনার পায়ে ইনজুরি, গাছে উঠতে পারেন না। আমার তো মনে হয় যে আপনি এমন দৌড় দিবেন যে ওইটাতে দৌড় দিলে আপনি ম্যারাথনে চ্যাম্পিয়ন হতেন, বা যে অলিম্পিক স্প্রিন্টারে আপনি না ওই যে হুসাইন বোল্টের হারাই দিতে পারতেন। কি মুমিন স্যার ঠিক বলছে কিনা? এর মানে ঠেলার নাম বাবাজি। আপনাদের আর আমাদের জীবন নিয়ে আমরা এখনো ঠেলা খাইনি। বাংলাদেশ একমাত্র পৃথিবীর মানচিত্রে একটা জাতি যে আমি অসুস্থ হলে ধার চান্দা তুলে ট্রিটমেন্ট করার রেওয়াজ আছে।
এই রেওয়াজটা বাংলাদেশ ছাড়া আর দুনিয়ার কোথাও নাই। বুঝাইতে পারছি কিনা? বাংলাদেশ হচ্ছে এমন একটা জাতি দেশ, যে দেশে নিজের মেয়েরে নিজের খরচে বিয়ে না দিতে পারলে ভাই ব্রাদার অন্যদের কাছে আত্মীয় স্বজন মামা চাচাদের সহযোগিতা নিয়ে কি করা যায়? তাহলে এই দেশের মানুষ ইন্স্যুরেন্স করবে কেন? বিপদে পড়লে তো আছে উপরে আল্লাহ আর নিচে ইল্লা। এখন বলেন যে ইল্লা নিবেন না ইন্স্যুরেন্স করবেন, চয়েস ইজ ইয়োর্স। দুটো অপশন, এ ইল্লা আর বি আর উপরে আল্লাহ। বুঝাইতে পারছে? পারবেন এরকম কনফিডেন্ট নিয়ে কথা বলতে? আপনি বলবেন যে আপনি যদি ডিগনিটি লাইফ লিড করতে চান, কি বলছি বলেন, ডিগনিটি লাইফ লিড করতে চান, আপনার অবশ্যই মরার আগ দিন পর্যন্ত আপনার সোর্স অফ ইনকাম থাকতে হবে। আর মরার আগ দিন পর্যন্ত ইনকাম সোর্সের একমাত্র প্ল্যান হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, একমাত্র। আর দেখেন একটা, আমার জমি থাকলে জমি বেদখল হয়ে যেতে পারে, জানেন আপনি? আমি যদি জমিতে পাহারা না দিতে যাই, বুঝেন নাই? আমার বাড়ি থাকলে এটা বেদখল হয়ে যাবে। ব্যবসা পার্টনারে মানিয়ে দিতে পারে, পার্টনারের ছেলে মেয়েদের কাছে ভুল বুঝায় ভুল জায়গায় টিপসই দিয়ে নিয়ে যেতে পারে। এম আই রাইট অর রং? শুধু লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান। মেসেজ ক্লিয়ার? তাহলে অ্যাসেট বুঝতে পেরেছি, অ্যাসেটের কি বলে মানে ক্ষয়ক্ষতি বুঝতে পেরেছি, আর তার সুরক্ষাটা বুঝতে পেরেছি, প্রোটেকশন। এইবার যদি কোনো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। নাই?